নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আগের একটা ভিডিওতে আমি অ্যাডভান্স ইংলিশ শিখিয়েছি। তো আজকে অ্যাডভান্স ইংলিশের ক্লাস 2 বা পার্ট 2 বলতে পারো। তো আগের দিন আমি বলেছিলাম টেন্সের সম্বন্ধে। তো টেন্সকে আমি বুঝিয়েছিলাম টাইম অফ অ্যাকশন বলতে টেন্সকে বোঝায়। আর টাইম অফ অ্যাকশন কি করে বুঝবো? কোনো সেন্টেন্সের ভার্ব কোন ফর্মে আছে সেটা দেখেই বুঝবো যে সেন্টেন্সটা কোন টাইম অফ অ্যাকশনসে আছে। সেটা পাস্টে আছে না প্রেজেন্টে আছে না ফিউচারে আছে, সেটা ভার্বের ফর্মগুলো দেখেই বুঝে নেব। ওকে, তো আজকে আমি যে 12টা টেন্স আগের দিনকে বলেছিলাম যে টেন্স 12টা আছে, তো প্রত্যেকটি টেন্সকে আমি বিস্তারিত আলোচনা করব ধরে ধরে। তো আজকে আমি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সকে নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে হেডিং দাও প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। দেখতে পাচ্ছ নাকি জানি না। হ্যাঁ, দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। আচ্ছা, 12টি টেন্সের মধ্যে প্রথম টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। আচ্ছা, এটাকে আমি প্রথমে সেন্টেন্সকে আমরা জানি দুটো ভাগে ভাগ করে নেব। প্রথমে এটাকে আমি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুটোতে প্যাটার্নে ভাগ করে নেব। প্রথমে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক আর নেগেটিভ বা নাবাচক ফর্মে ভাগ করে নেব, দিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। নেগেটিভ বা ইন্টারোগেটিভ। আচ্ছা, যে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সটা সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ইউজ হবে বা গঠন হবে, আর নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে গঠন হবে সেটা একটু বিস্তারিত দেখব। ওকে, তো দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স গঠন হবে সেটার ক্ষেত্রে যে ভার্বগুলো কিভাবে থাকবে সেটা একটু দেখে নিই। ঠিক আছে, তো সেটা সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়। আচ্ছা, সেটার ক্ষেত্রে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে তাহলে যে ভার্বটা নেবে সেটা হচ্ছে ভার্বের মূল ফর্ম, তার সঙ্গে এস বা ইএস যোগ থাকবে। বুঝতে পারছো? কোনো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, ওই সেন্টেন্সের যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। ওকে, ক্লিয়ার? বেশ, এবার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির কোনো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি প্লুরাল হয়, কি প্লুরাল হয়? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যদি সাবজেক্টটা যদি প্লুরাল হয়। ওকে, সাবজেক্টটা যদি প্লুরাল হয়, প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে যে ভার্বটা নেবে সেটা ভার্বের ফার্স্ট ফর্মই থাকবে। কোন ফর্ম থাকবে? যেমন ডু একটা ভার্ব, তাহলে ভার্বে কোন ফর্ম থাকবে? সেটা ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। তাহলে দেখো এখানে ডুটাকে বাদ দাও, এখানে দেখো, এখানে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় ভার্বের শেষে এস বা ইএস যোগ নেবে, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে কিছু যোগ হবে না, এস বা ইএস যোগ হবে না। ওকে, তাহলে বুঝতে পেরেছো? বেশ, এবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি গঠন হবে সেটা একটু দেখি। ওকে, বেশ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি যে গঠনটা করব এটার ক্ষেত্রেও সে সিঙ্গুলার আর প্লুরাল করে নেবো। প্রথমে সাবজেক্টটা সিঙ্গুলার আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কি হবে? আচ্ছা, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে প্রথমে একটি ডাজ হবে আর ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ওকে, আমি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দেবো একটু পরে। প্রথমে গঠনটা দেখে নাও। আর যদি প্লুরাল হয় সাবজেক্টটা
তাহলে ডু হবে, কি হবে, ডু ফর্ম হবে, ডু প্লাস V1। আচ্ছা, একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আচ্ছা, কোনো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে যদি কোনো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে, তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। ওকে। আর যদি কোনো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের সেন্টেন্সটি নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য কি হবে, একটা ডাজ হবে মাঝে, দিয়ে হবে V1 বা ভার্বের প্রথম ফর্ম, আর প্লুরাল সাবজেক্টের জন্য কি হবে, ডু হবে আর ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ওকে, একটা করে এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই। যেমন এটা একটা এক্সাম্পল কি হবে, যেমন ধরলাম হি গোজ টু স্কুল। ঠিক আছে, এখানে দেখো, এখানে একটু ফলো করো। এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমেই দেখো, এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। সে সে একজনকে বোঝাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে ভার্বের শেষে কি যোগ আছে দেখো, এখানে মূল ভাব কি, মূল ভাব হচ্ছে গো। ঠিক আছে, মূল ভাব হচ্ছে গো, গো এর শেষে কি যোগ আছে, এস বা ইএস। এখানে গো এর শেষে ইএস যোগ আছে। ওকে, তাহলে এই সেন্টেন্স, এই স্ট্রাকচারটা ফলো করছে নাকি দেখো, উপরের স্ট্রাকচারটা সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। ওকে, তাই এখানে সেটা হয়েছে। ওকে, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সেখানে কি হবে দেখো, সাবজেক্ট সাপোজ ধরলাম এখানে এই সেন্টেন্সটাই করছি। আচ্ছা, হিয়ের জায়গায় বললাম দে গো টু স্কুল। আচ্ছা, এখানে দে গোজ টু স্কুল হবে না, কারণ হচ্ছে, আচ্ছা দেটা স্পেলিংটা ভুল হয়েছে, দে, আচ্ছা দে গোজ টু স্কুল হবে না, কারণ হচ্ছে এখানে দেটা কি, দেটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। কি সাবজেক্ট, প্লুরাল, প্লুরাল সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা প্লুরাল সাবজেক্ট, তাই এখানে কি হবে না, ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না, ভার্ব মূল ফর্মে থেকে যাবে। ভার্ব কোন ফর্মে থাকবে, V1 ফর্মে থেকে যাবে। ওকে, আর তাহলে এই এক্সাম্পলটা আর এক্সাম্পলটা বোঝা গেল। ওকে, এখান থেকে কি কি প্রমাণিত হলো, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। কোন টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের ক্ষেত্রে। ওকে, এবার নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি একটা করে এক্সাম্পল দিয়ে সহজ করে দিই ব্যাপারটাকে। আচ্ছা, এটাকে আমি যদি বলি যে সে স্কুলে যাবে না, সে স্কুলে যাবে না, তাহলে লিখতে পারি হি ডাজ নট গো টু স্কুল। ওকে, তাহলে এখানে দেখো হিটা কি, হিটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, হিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু ভার্বের শেষে কি এস বা ইএস যোগ হয়েছে। ঠিক আছে, এটা একটা কি, এটা একটা প্রথমেই জানতে হবে, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স যখনই হবে তখনই আগেই বলেছি যে কি ইউজ হবে, একটা ডাজ ইউজ হবে। কি ইউজ হবে, একটা ডাজ ইউজ হবে। ঠিক আছে, মূল ভার্ব তো থাকবে, মূল ভার্বের আগে একটা ডাজ ইউজ হবে। মূল ভার্বের সঙ্গে এখানে এস বা ইএস যোগ হবে না, কারণ হচ্ছে এটা নেগেটিভ করে দিয়েছি। কি কারণে এটা নেগেটিভ করে দিয়েছি, তার জন্য এখানে গোয়ের পরে এস বা ইএস যোগ না হয়ে কি হবে, তার আগে একটা ডাজ যোগ হবে। কি যোগ হবে, একটা ডাজ। ঠিক আছে, তো ক্লিয়ার হলো ব্যাপারটা। যদি নেগেটিভ সেন্টেন্স হয় আর যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ না হয়ে কি হবে, তার আগে নটের আগে একটা ডাজ হবে। ওকে, সেইভাবে যদি একটা প্লুরাল নেগেটিভ সেন্টেন্সে উদাহরণ দিই তাহলে কি হবে, এখানে দে ডু নট গো টু স্কুল। ওকে, এখানে দেখো এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে,
এটা হচ্ছে মূল ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। তাহলে দেখো এখানে ডাজ, এখানে যেহেতু এস বা ইয়েস যোগ হতো না আগের সেন্টেন্সে, সেহেতু এখানে ডু দিয়ে শেষ করা হয়েছে। আচ্ছা, প্লুরাল হলে ডু আর সিঙ্গুলার হলে ডাজ, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ডাজ ফলো করবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ডু ফলো করবে। ওকে, বেশ, এটা ক্লিয়ার হলো। এবার কয়েকটি এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। বেশ, এবার পরের টেন্সে যাব। কোন টেন্সে যাব? পরের টেন্সে। এবার যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। বেশ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা একটু দেখে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, তিনটের মধ্যে একটা হবে, প্লাস V1 হবে, V1 এর শেষে কি যোগ হবে? আগেই বলেছি আইএনজি, ঠিক আছে। তারপরে যদি কিছু থাকে, পার্ট অফ দ্য সেন্টেন্স কিছু থাকে সেটা বলবে, ঠিক আছে, রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স বলবে। তাহলে দেখো এখানে সাবজেক্টের সঙ্গে কি কি যোগ হবে? এম ইজ আর, তিনটের মধ্যে একটা যোগ হবে, সেটাকে কানেক্টিং কাকে করবে? কন্টিনিউয়াস ফর্মটাকে কানেক্টিং করবে। ভার্বের যে কন্টিনিউয়াস ফর্ম আছে, ভার্বের কন্টিনিউয়াস ফর্ম আর সাবজেক্টের মধ্যে কানেক্টিং ওয়ার্ড কি কি হবে? এম ইজ আর আর এর তিনটের মধ্যে একটা হবে। ওকে, তাহলে গঠনটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর এর মধ্যে তিনটের মধ্যে একটা, প্লাস ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি যোগ, আর তারপরে রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স পড়ে থাকবে। ওকে, ঠিক আছে। এবার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একটু খেয়াল করে দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে যে দুটো ফর্ম হবে সেটা হচ্ছে এই দুটো ফর্ম হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এই দুটো ফর্ম বসবে কিন্তু, ঠিক আছে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এই দুটো ফর্ম বসবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই ফর্মটা বসবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই ফর্মটা বসবে। আচ্ছা, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য এম বা ইজ ব্যবহার হবে, আর প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহার হবে আর। ওকে, বেশ। আচ্ছা, এম ইজ আর আগে বলিনি, একটু বলে দিই এম ইজ আর সম্বন্ধে। আচ্ছা, এম ইজ আর হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। আচ্ছা, ভার্বের ভাগ আছে, আমি ভার্ব পড়াবো তখন শেখাবো তোমাদেরকে। ভার্বের মেন ভার্ব আছে, বি ভার্ব আছে, ঠিক আছে। ভার্বের যে বি ভার্ব, এই বি ভার্বকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় এম ইজ আর আর, ঠিক আছে, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। তো বি ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়? এম ইজ আর, ঠিক আছে। আর বি ভার্ব পাস্টের ক্ষেত্রে কি হবে? পাস্টের ক্ষেত্রে হবে ওয়াজ আর ওয়ার, ঠিক আছে। আর বি ভার্বটা আর একটা বি ভার্ব আছে, সেটা হচ্ছে বিন, ঠিক আছে। এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। পারফেক্ট টেন্সের সঙ্গে যখন কন্টিনিউয়াস টেন্সে যোগ হয় তখন বিনটা ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে বি ভার্ব কয়টি হবে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হবে এম ইজ আর, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হবে ওয়াজ আর ওয়ার, ঠিক আছে। আর বিনটা কখন ইউজ হয়? যখন পারফেক্টের সঙ্গে কন্টিনিউয়াসের যোগ হয় তখন হবে বিন যোগ হয়। যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই সমস্ত টেন্সগুলোকে যখন গঠন করি তখন বিন ইউজ করি। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে বুঝে নিলাম। দুই একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন এক্সাম্পল দিতে পারো, যেমন হি ইজ রাইটিং এ লেটার, ঠিক আছে, এক নম্বর এক্সাম্পল। দু নম্বর এক্সাম্পল দিতে পারো রাহুল ইজ প্লেয়িং ফুটবল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করে দেখো, আর একটা এক্সাম্পল দিয়ে দিই। 3 দে আর গোয়িং টু স্কুল, ঠিক আছে। বেশ, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো,
এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, ঠিক আছে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, হিটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। কি সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। তাই কি ভাব বি ভাব নিয়েছে? ইজ। এখানে বলেছি যে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে যে ভি ভাবটা নেবে সেটা হচ্ছে অ্যাম নেবে, না তো ইজ নেবে। এখানে কি নিয়েছে? ইজ। যেহেতু হি একটা সিঙ্গুলার সাবজেক্ট তাই ইজ বি ভাব নিয়েছে, ঠিক আছে। বেশ, আর নিচে দেখো রাহুল, রাহুল হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট তাই সেও কি বি ভাব নিয়েছে? ইজ, ঠিক আছে। কিন্তু এখানে তার নিচে দেখো দে, দে হচ্ছে একটা কি প্লুরাল, প্লুরাল সাবজেক্ট তাই কি ইয়ে নেবে? বি ভাব নেবে আর, ঠিক আছে। আগে বলে দিয়েছি যে বি ভাব যদি সরি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বি ভাব নেবে কি? আর। ওকে, তাহলে ক্লিয়ার। তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আশা করি ক্লিয়ার হয়ে গেল। ওকে, বেশ, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে আলোচনা করে নিই একটু। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা গঠন কি লিখবো? প্রথমে লিখবো সাবজেক্ট, ঠিক আছে, প্লাস হ্যাজ বা হ্যাভ, হ্যাজ বা হ্যাভ, ঠিক আছে। তারপর ভার্বে একটা থার্ড ফর্ম, ভার্বে কোন ফর্ম? থার্ড ফর্ম, ঠিক আছে। এবার এখানেও একটা গল্প করার বিষয় আছে যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে কোন ভাব নেবে? তাহলে নেবে হ্যাজ বি ভাব নেবে, ঠিক আছে, হ্যাজ ভাব নেবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি ভাব নেবে? হ্যাজ ভাব নেবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি ভাব নেবে? তাহলে হ্যাভ ভাব নেবে, ঠিক আছে। আমি একটু লিখে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ ভাব নেবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ ভাব নেবে। আর হ্যাজ বা হ্যাভ ভাব যাই নেক না কেন পারফেক্ট বোঝালেই ভার্বের কোন ফর্ম হবে? ভার্ব হবে থার্ড ফর্ম, ঠিক আছে। পারফেক্ট যদি বোঝায় কোনো সেন্টেন্স তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে, ঠিক আছে। বেশ, এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। এক্সাম্পল নিতে পারো তুমি, হি হ্যাজ রিটেন এ লেটার। 2 নম্বর এক্সাম্পল নিতে পারো, দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট বেসিক টাইপে হচ্ছে, এই বেসিকগুলো কনফার্ম হয়ে যাবে বা গঠনগুলো যখন শিখে যাবে তারপরে আমি ইন ডিটেলস ভালো করে বুঝিয়ে দেবো যে কোন পরিস্থিতিতে পারফেক্ট টেন্স হয়, কোন পরিস্থিতিতে হয় না, সেগুলো আপকামিং ভিডিওতে আমি দিয়ে দেবো, ওকে। বেশ, এটা দেখো, তো এটা এটা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য কি ভাব বি ভাব নিয়েছে, সরি হ্যাজ ভাব নিয়েছে, হ্যাজ, ঠিক আছে। তো সিঙ্গুলার সাবজেক্টের জন্য হ্যাজ নেবে আর প্লুরাল সাবজেক্টের জন্য নেবে হ্যাভ, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। বেশ, তো আরেকটা জিনিস শিখে রাখো, এখানে আগের তো বি ভাব দেখলাম, বি ভাব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর, বিন হলো। এটা নতুন কনসেপ্ট চলে এলো, এখানে চলে এলো কি ভাব? হ্যাভ ভাব। এই ভাবগুলোকে বলা হয় হ্যাভ ভাব, নিচে লিখে দিচ্ছি। এই ভাবগুলোকে বলা হয় হ্যাভ ভাব। কি ভাব? হ্যাভ ভাব। তো হ্যাভ ভাব কয়টি? 3টে আছে। কি কি? হ্যাভ, হ্যাড আর হ্যাড, ঠিক আছে। তো হ্যাভ ভাবকে যদি 3টে ফর্মে ভাঙি আমি তাহলে কি হবে? হ্যাভ, হ্যাড আর হ্যাড, ঠিক আছে। হ্যাভ ভার্বের মূল ফর্ম হচ্ছে হ্যাভ, সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড আর থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, ঠিক আছে। তার মধ্যে হ্যাভটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করা হয় আর হ্যাডটা ইউজ হয় পাস্ট পারফেক্ট টেন্সে, ওকে। পাস্ট পারফেক্ট টেন্সে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়, ওকে। বেশ, তো এটা ক্লিয়ার হলো। বেশ, আজকে আমি তাহলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সম্বন্ধে একটু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি পাস্ট ইনডিফাইনাইট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে আলোচনা করব। এইভাবে সিরিজ চলতেই থাকবে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। এই চ্যানেলে আমার 2টো ইংরেজির উপর অ্যাডভান্সের ভিডিও হলো এবং বেসিক ইংলিশের কিছু ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে তারা অ্যাডভান্সটা দেখো, আর যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই তারা বেসিকটা দেখো, ওকে। বেশ, ঠিক আছে, ধন্যবাদ।